স্বাধীনতা, যে শব্দটার পিছনে রয়েছে লাখো লাখো নিঃস্বার্থ মানুষের সংগ্রাম ও আত্মবলিদান। শুধুমাত্র দেশবাসীকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দেওয়াই ছিল যাদের জীবনের মূল উদ্দেশ্য। তাই কখনো বা তারা ফাঁসির মঞ্চে হয়েছেন শহীদ, আবার কখনো বা অন্ধকার কারাগারের ভিতরে সয়েছেন নির্মম অত্যাচার। আজ সেরকমই এক কারাগারের ইতিহাস জেনে নেওয়ার পালা। আর সেই সঙ্গে নতমস্তকে শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের, যাদের জন্য ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে পেরেছিল। নমস্কার বন্ধুরা, আমি অভ্রনীল আর আপনাদের সবাইকে দ্য বং ফ্যামিলি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। আজকে আপনাদেরকে এই জেল মিউজিয়ামটাই ঘুরে দেখাবো। এই আলিপুর জেলেই কোনো এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস, তার পরবর্তীকালে আরও নানান বিপ্লবী এখানে কাটিয়ে গেছেন, মানে তাদের বন্দি দশা কাটিয়ে গেছেন এখানে। এই জেল মিউজিয়ামে আসতে হলে কীভাবে আসতে হবে তার ডিটেলসও আমি এই ভিডিওতে বলে দেবো আপনাদেরকে, এবং এই জেল মিউজিয়ামটা কবে কবে খোলা থাকে এবং কটা অবধি খোলা থাকে তার ডিটেলসও এই ভিডিওতে থাকবে। আর সেই সঙ্গে এই জেল মিউজিয়ামে ঢুকতে গেলে কত টাকার টিকিট কাটতে হয় সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আজকে আমরা এই আলিপুর জেলের প্রতিটা কোনায় কোনায় যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাই জেনে নেব, আর সেই সঙ্গে এই ইতিহাসটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। সুতরাং আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং আমি যতটা জানতে পারবো ততটাই আপনাদেরকেও জানাবো। 116 বছরের পুরনো আলিপুর জেলকেই আলিপুর জেল মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে এই বছরেই। মূল দ্বার দিয়ে প্রবেশ করার পর সামনেই দেখতে পাচ্ছি একটা ম্যাপ। এই ম্যাপ দেখে আলিপুর জেলের কোথায় কি আছে সেই সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। প্রথমেই চলে এলাম ফাঁসির মঞ্চের সামনে। এই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছিলাম। কাজ হচ্ছে যে সমস্ত কয়েদিদের ফাঁসির অর্ডার হয় না তাদেরকে এখানে কয়েকদিনের জন্য নিয়ে এসে রাখা হয়। এখান থেকে গীতা পিতা পাঠ করিয়ে তারপরে এখানে স্যার ফাঁসির মঞ্চে তোলা হতো। ফাঁসি দেওয়ার পরে স্যার এইখানে যে সিঁড়ি রাখা আছে, গ্লাস দিয়ে ঢাকা করা আছে, বাচ্চারা পড়ে যাওয়ার কারণে এটাকে ঢাকা দিয়ে রাখা আছে। এইখান থেকে ডেড বডিটা বার করে স্যার এইখানে নিয়ে আসতেন মেডিকেল সেন্টার রুম। এইখানেই পোস্টমর্টম করে বাড়ির লোকের হাতে বডিটা শনাক্ত করে দেওয়া হয়। স্যার ইংরেজরা যখন এখান থেকে দাঁড়িয়ে ফাঁসি দিতেন তখন ওই দোতলার উপরে যে স্ট্যাচুগুলো লাগানো আছে ওই সমস্ত স্ট্যাচুগুলো আমাদের ইন্ডিয়ান বিপ্লবীদের স্ট্যাচু। ওনাদেরকে ওইখানে বন্দি করে রেখে দেখানো হতো, তোমরা যদি এরকম কিছু আমাদের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করো তাহলে তোমাদেরকেও এরকম ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। ওনারা কিন্তু সেই কথা শুনে জীবনকে পরোয়া করতেন না, ওনারা ভয় পেতেন না। ওইখান থেকে স্লোগান দিতেন বন্দে মাতরম স্লোগান। যে সমস্ত বিপ্লবীরা আমাদের এখানে ফাঁসির মঞ্চে শহীদ হয়ে গিয়েছে তাহাদের এখানে নেম প্লেটগুলো দেওয়া আছে, পারলে একটু দেখে নেবেন। আমার বক্তব্য শোনার জন্য স্যার আপনাদের জেলের দেওয়ালে ফটো ফ্রেমে বাঁধানো রয়েছে নানান বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের কাহিনী এবং সেই সময়কার ঘটে যাওয়া নানান ঘটনা। এই সব কিছু দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এখন যে সেলটার মধ্যে দাঁড়িয়ে আছি এই সেলটাতে বন্দিরা থাকতো এবং ফাঁসির আগে এই সমস্ত ঘরগুলোতেই বন্দিদেরকে রাখা হতো। এই আলিপুর জেলে কিছুটা সময় কাটানোর পরেই আমার হৃদকম্পন কিন্তু বেড়ে গেছিল। জেলের প্রতিটা কোণা থেকে যেন ভেসে আসছিল বিপ্লবীদের ওপর অত্যাচারের আর্তনাদ।
না স্যার সে 25 তারিখ আপনারা কখন ট্রেনে উঠবেন? তো এই সেই সেল যেখানে ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দি করে রাখা হয়েছিল। এখন যে সেলটায় ঢুকলাম পুরো সেলটাই কালো রং করা। তো এখন আমরা এই সেলগুলোরই ঠিক ওপরে আরেকটা তলা রয়েছে, সেখানেই উঠছি। উনিশশো সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত নেতাজি এই কারাগারেই বন্দী ছিলেন। নেতাজিকে কখনো গৃহবন্দী, কখনো বা জেলবন্দি করে রাখলেও তার আদর্শকে কিন্তু বন্দি করে রাখা যায়নি। সেই আদর্শ ছড়িয়ে পড়েছিল সকল দেশবাসীর মধ্যে। এখন যে সেলে দাঁড়িয়ে রয়েছি এই সেলটাতে যখন চিত্তরঞ্জন দাস কারাগারে বন্দী ছিলেন তখন এই সেলটাতেই ছিলেন। তো এই হচ্ছে আলিপুর জেলের নেহেরু কক্ষ। এখানে বসেই ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতেন। এটাই ছিল আলিপুর জেলের গুদাম ঘর, বর্তমানে যা লাইব্রেরি এবং সেমিনার হল হিসাবে ব্যবহৃত হয়। এটি হলো ইউরোপীয় যারা বন্দী ছিলেন, ইউরোপের বন্দীরা, তাদের উপাসনা ঘর বা প্রার্থনা ঘর। এই হচ্ছে সেল নাম্বার 1 এবং 2। এই সেলগুলোতে টোটাল 50 জনকে একসঙ্গে রাখা হতো। তো এই হলো সেল নাম্বার 3। এই কক্ষগুলি এখন বন্ধ করা রয়েছে। এই মুহূর্তে আমরা ঢুকছি সেল নাম্বার 4-এ। এখন যে সেলটার মধ্যে রয়েছি সেই সেলটা বা এই ওয়ার্ডের জায়গাটা, এখানে এখনো পর্যন্ত সেই আগেকার দিনে ব্রিটিশ আমলে যেভাবে বন্দীদেরকে রাখা হতো সেই পুরনো স্থাপত্যটাকেই এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে।
তো আমি এখন যেখানটায় ঢুকছি সেই জায়গাটা হচ্ছে সেল নাম্বার 5। এখন বর্তমানে এখানে হচ্ছে প্রদর্শনী কক্ষ রয়েছে। শিশু অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারি আক্রমণের শিকার হচ্ছে। তো সন্ধ্যের পর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য এখানে চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার টিকিট মূল্য 100 টাকা। এই আলিপুর জেলের অনেক সেলগুলোকেই এখন প্রদর্শনী কক্ষে রূপান্তরিত করা হয়েছে। সেখানেই ভারতের স্বাধীনতার ইতিহাসে নানান অজানা কথা এই ঘরগুলোতে লেখা রয়েছে। এই সামনেই রয়েছে সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের কিছু বর্ণনা। এখানকার প্রতিটা কক্ষের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের কোনো না কোনো ইতিহাস জড়িয়ে রয়েছে। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে এই যে কক্ষটি রয়েছে সেই কক্ষটিকে উৎসর্গ করা হয়েছে।
এই হলো জেল মিউজিয়ামের ভিতরের ফুড জোন। এখানে আসতে হলে সবচেয়ে কাছের যে মেট্রো স্টেশন সেটা হলো যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে পায়ে হাঁটা প্রায় 15 মিনিট সময় লাগবে, দূরত্ব 1 কিলোমিটার মতো। আমি গুগল ম্যাপের লিঙ্ক এখানে দিয়ে দেবো এই অঞ্চলের, আপনারা কিন্তু সেই লিঙ্ক ধরে চলে আসতে পারেন। এছাড়াও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে নেমে ওখান থেকে অটোও পাওয়া যায়, অটো ধরেও আপনারা এখানে চলে আসতে পারবেন। সকাল 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই জেল মিউজিয়ামটি খোলা থাকে। প্রতি সপ্তাহে সোমবার এই জেল মিউজিয়ামটি বন্ধ থাকে। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা করে। এটাই ছিল আলিপুর জেলের তাৎপর্য। বন্দীরা তাদের বন্দিদশায় এখানে বস্ত্র তৈরি করতেন। এখানেই রয়েছে শহীদদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ। এটি হলো আলিপুর সেন্ট্রাল জেলের ছাপাখানা। শীতের মরশুম, আর এই সময়ে বাঙালিরা বিভিন্ন জায়গায়, কলকাতার আশেপাশে বাঙালিরা তো বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়, আলিপুর জু এবং আরও নানান জায়গায় ঘুরে বেড়ায়। তো এই বছর থেকে আরও একটা জায়গা কিন্তু ঘোরার জন্য তৈরি হলো। এখানে কিন্তু আপনারা চাইলে একদিনে এসে কাটিয়ে যেতে পারেন এবং এখানকার যে ইতিহাস, সেই ইতিহাসটাও জেনে যেতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন, যাতে আমি পরবর্তী যে ভিডিওটা দেবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি কিন্তু কলকাতার আশেপাশে এরকম বিভিন্ন জায়গায় সবসময় ঘুরতে থাকি এবং কলকাতার বাইরেও বিভিন্ন ট্যুর করে বেড়াচ্ছি। সেই সমস্ত ভিডিও এই চ্যানেলে থাকছে, সুতরাং আপনারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সেই সমস্ত সব ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।